আমি নিজে যা এক্সপিরিয়েন্স করে আসছি এটার পরে আমার পক্ষে সম্ভব না কোনো কিছু দেখে সহ্য করা, যেটা আপনারা টিভিতে দেখেন, এবং টিভিতে 20%ও আসে নাই ভিতরে যা হচ্ছিল। এটা 25শে ফেব্রুয়ারির ঘটনা। সারা সপ্তাহ আমাদের সবার বাবারা ব্যস্ত ছিল। 25শে ফেব্রুয়ারির পরে বিডিআর সপ্তাহ শেষ হওয়ার পরে আমার বাবার আমাকে বইমেলায় নিয়ে যাওয়ার কথা ছিল। সেদিন সকালে আমি আমার বাবার সাথে শেষ কথা বলি। আমার বাবা যখন ফোন করেন বাসায় আমার মাকে, আমার মাও তখন ঘর থেকে মানে উনি বাসা থেকে বের হয়ে যাচ্ছিলেন, উনি একটা ইউনিভার্সিটিতে একটা পোস্ট গ্রাজুয়েশন করছিলেন। শেষ মুহূর্তে আমার বাবা ফোনটা দেয় এবং আমাকে বলে যে, আমার ডাকনাম প্রমি, আমাকে বলে যে প্রমি তোমার আম্মাকে একটু ফোনটা দাও। শুধু 10 সেকেন্ড এদিক ওদিক হলে আমার মা সেদিন বের হয়ে যেত। সেদিন আমরা বাসায় একা থাকতাম। আমার একটা ছোট ভাই ছিল 6 বছর বয়স, আমরা একা থাকতাম। আমাদের সাথে আমার এক দাদা ছিলেন, আমার বাবার ছোট চাচা যিনি, তিনিও ছিলেন আমাদের বাসায় একজন সাহায্যকারী একজন ছিলেন। ঘটনার দিন 9:30 থেকে আমার সেদিন স্কুল ছুটি ছিল, সেদিন আখেরি চাহার সোমবার ছিল, আমার একেবারে স্পষ্ট মনে আছে। আমাদের যে বিল্ডিংটা ছিল, যে বাসাটায় আমরা ছিলাম, তার পাশে ছিল একটা মাঠ এবং ঠিক তার পাশে ছিল হচ্ছে ডিজি বাংলো। যখন গোলাগুলি শুরু হয় আমরা তখনও বুঝি নেই, কারণ আমরা যেহেতু মিলিটারি পরিবারের সন্তান, আমরা অনেক মহড়া দেখে অনেক কিছু দেখে আমরা বড় হই, যেখানে প্লেন যায়, উপর থেকে গুলির আওয়াজ হয়, এক্সারসাইজ হয়। আমরা কিন্তু ছোট থেকে গুলির আওয়াজ শুনে খুব একটা বিচলিত হতাম না, কারণ আমরা এই এনভায়রনমেন্টে বা এই পরিবেশে বড় হয়ে আমরা এভাবেই ইউজ টু। সেদিন যে আসলে গুলিটা যে অ্যাকচুয়াল গুলি ছিল এটা আমরা কেউ বুঝতেই পারি নাই, এবং যখন আমরা বুঝতে পেরেছিলাম আমরা তখন ধারণাও করতে পারি নাই যে আমাদের নিজেদের দেশের মানুষ না, শুধু যাদেরকে আমরা ভরসা করি আমাদের সুরক্ষার জন্য, যাদেরকে আমরা ভরসা করি আমাদের প্রোটেকশনের জন্য, তারাই এসে আমাদেরকে অ্যাটাক করছে। তখন একটা কথা খুব বলা হতো, রক্ষক যখন ভক্ষক। আমরা এটা বুঝতে পেরেছি। আপনারা ভাববেন ও আচ্ছা আমার বাবা মারা গেছে, এটা আমার একটা পার্সোনাল ট্র্যাজেডি, আমাদের এটা খুব ব্যক্তিগত একটা কোনো ব্যাপার না, এটার সাথে যে কতখানি বিট্রেয়াল জড়িয়ে আছে এটা আপনারা হয়তো কোনোদিনই অনুধাবন করতে পারবেন না। আমরা যখন বুঝতে পারি যে আসলে গোলাগুলি হচ্ছে, আমার মনে আছে আমার মা আমার বাবাকে ফোন করে চিৎকার করে কাঁদছে আর বলছে যে দুধফর আমাদেরকে বাঁচাও। আমার ছোট ছোট বাচ্চা, আমি জানি না কোথা থেকে কারা অ্যাটাক করতেছে। আমার বাবা তখনও পর্যন্ত আমার মাকে সান্ত্বনা দিয়ে বলে যাচ্ছে যে কিছু হবে না, তুমি দরজা জানালা আটকায় বসে থাকো, কেউ আসলে দরজা খুলো না। আমরা তখনও জানি না আমরা কতখানি বোকা, আমরা কতখানি বিশ্বাস করতাম সবাইকে। আমাদেরকে যখন দরজা খুলে বের করে নিয়ে যাওয়া হয় বা যখন এসে আমাদের দরজায় ধাক্কানো হয়, এবং তারা তো এসে একটু বের হন, আসেন এভাবে কথা বলে নাই, তারা এসে আমাদেরকে বাসা থেকে টেনে হেঁচড়ে মারতে মারতে নিয়ে যায়। আপনি কি একবারের জন্য চিন্তা করতে পারেন যে কি পরিমাণ বিট্রেয়াল এবং কি পরিমাণ বিশ্বাসঘাতকতা আমরা তখন ফিল করছিলাম? এনাদেরকে আমরা আঙ্কেল ডাকতাম, এনাদের দিকে আমরা তাকাতাম। আপনি জানেন যখন ছাত্র জনতার গণ অভ্যুত্থান হলো, আপনারা জানেন যে যারা বিশ্বাস করতো তারা আর্মি ট্যাঙ্কের পাশে গিয়ে দাঁড়াতো প্রোটেকশনের জন্য। আমরা তো তখন বুঝতাম না বিডিআর কি, আর্মি কি। যখন আমরা একটা ইউনিফর্ম দেখতাম, একটা উর্দি দেখতাম, তার পাশে গিয়ে দাঁড়াতাম বিশ্বাস করে যে তারা আমাদেরকে প্রোটেক্ট করবে। সেদিন হেন কোনো অপরাধ নাই বিডিআর সৈনিকরা করে নাই। একটি সুশৃঙ্খল বাহিনীর অস্ত্রাগার গোলাবারুদ লুটের মাধ্যমে তাদের অপরাধ শুরু হয়। তারপরে কি হলো, বিডিআর দরবার হলে যখন ডিজি দরবার নিচ্ছিলেন, সৈনিক মঈন যখন তার পিছনে গিয়ে অস্ত্র তাক করলেন, তারপরে ফেন্ট হয়ে গেলেন, কি করলেন, সৈনিক মঈনের অস্ত্রটা একজন অফিসার তুলে নিলেন, তুলে নিয়ে বললেন স্যার এটা আমরা ইউজ করি, তারা গুলি করছে। ডিজিবিজি কি করলেন, বললেন অসম্ভব, তোমরা অস্ত্র গুলিগুলো ফেলে দাও। অফিসার কোনোদিন তার সৈনিককে গুলি করতে পারে না, কিন্তু সেই সৈনিকদের প্রতি ভালোবাসার প্রতিদান কি দিলেন সৈনিকরা, সেই জওয়ানরা ডিজিকে হত্যা করলেন, ডিজি ম্যাডামকে হত্যা করলেন, ডিজির বাসায় আগত মেহমান এবং তার স্ত্রীকে হত্যা করলেন, এমনকি কাজের মেয়েও সেদিন রেহাই পায়নি সেই হত্যাকাণ্ড থেকে। 27 জন অফিসারকে হত্যা করলেন। এটাই কি ডিজির ভালোবাসার প্রতিদান?
বিপদগামী সৈনিকরা সেদিন 57 জন অফিসারকে শুধু নির্মমভাবে হত্যা করেনি, এখানেই থেমে দেয়নি, প্রতিটা লাশকে তারা খুঁচিয়ে খুঁচিয়ে বিকৃত করেছে। তারা তারপর এটাকে তারা করেছে কি, সে বিডিআর হসপিটালের পাশে একটা ট্রাকে লোড করেছিল তারা এটাকে পুড়িয়ে দেওয়ার জন্য। শুধু একজন অবজারভেশন দিয়েছে মুসলমানের লাশ পোড়ানো যাবে না, তাই তারা সেখান থেকে ফিরে আসে এবং তারা 2টা জায়গায় গণকবর করে, গণকবর বলবো না কারণ এটাকে আপনারা দেখেছেন রিকভারি করে লাশগুলা কীভাবে ক্ষতবিক্ষত এলোমেলো যেভাবে উঠেছে, এটা আমরা বলবো গণক চাপা দেওয়া, মাটি চাপা দিয়েছিল তারা। সেই দৃশ্য আপনাদের মিডিয়া তুলে ধরেছিলেন জাতির সামনে, আপনাই তুলে ধরেছিলেন। এখানেই শেষ নয়, সেদিন 25 তারিখ যখন 10:30টার দিকে আমি কোয়ার্টার গার্ড এলাকায় ছিলাম, আমাকে বন্দি করে রাখা হয়েছিল এবং বেঁধে ফেলে রাখা হয়েছিল। আমি শুনেছি কিভাবে ভাবি বাচ্চাদের টেনে হেসড়ে নিয়ে আসছে, সেদিনে ভাবি বাচ্চাদের আর্তচিৎকার আমি শুনেছি। তাদেরকে যেইভাবে যেই পরিস্থিতিতে নিয়ে আসছে এক কাপড়ে, সেদিন ছিল তাদের বাঁচার আকুতি চিৎকার। 18 কোটি বাংলাদেশের মানুষ, একটি মানুষও সেদিন এগিয়ে আসেনি তাদেরকে রক্ষা করতে। চরম অত্যাচারিতভাবে তারা তাদেরকে এনে কি করলেন, ছোট ছোট কুঠিরের মধ্যে বন্দি করে রাখলেন। সেখানে কি করলেন, 2 দিন যাব কোনো খাবার নাই, পানি নাই, ওয়াশরুমে যাওয়ার কোনো অনুমতি নাই এবং প্রতি মুহূর্তে মেরে ফেলার হুমকি। সেই দৃশ্য আমরা জানি, বাইরের মানুষ জানে না। 36 ঘন্টা পরে যখন বের হই, প্রথম তো অবশ্যই চিন্তা যে বাবা কোথায়, বাবার কি খবর, কোনো খবর পাওয়া যাচ্ছে না। আস্তে আস্তে তখন বিভিন্ন লাশের সংবাদ পাচ্ছি, আর খালি টিভি স্ক্রলে আর সেনা লাইনে ফোন দিয়ে জানার চেষ্টা করছি যে অন্তত বাবার নামটা কি কোথাও দেখতে পাবো, সে কি বেঁচে আছে না মারা গেছে, কিছু তো জানি না। পরবর্তীতে একটা খবর পেলাম যে কিছু আনআইডেন্টিফাইড লাশ সিএমএইচ মর্গে আছে। সেখানে আমি আমার পরিবার সহ যাই, যে আপনার প্রথমে লাশটা দেখে শনাক্ত করতে পারিনি। সেখানে আমার বাবার সাথে চাকরিরত কোর্সমেট, যাদের সাথে উনি দীর্ঘ 30 বছরের মতো চাকরি করেছেন, তারাও 2 জন ছিলেন, তারাও প্রথমে চিনতে পারেন নাই। আমরা বের হয়ে আসি, কিছুক্ষণ নিজেদের মধ্যে কথাবার্তা বলি, তারপর ওনারাই সাজেস্ট করেন যে আসলে আমরা আরেকবার দেখা উচিত, আমাদের মন হয়তো মানছে না, তাই আসলে আমরা ওভাবে হয়তো দেখতে পাচ্ছি, ওভাবে আসলে কনফার্ম করতে পারছি না, আমরা কনফার্ম করার জন্য আরেকবার দেখি। তারপরে যে আঙ্কেলরা আসলে ওনারা তখন আমাকে আর কি পয়েন্ট আউট করেন যে তোমার বাবার এই অংশটার সাথে এই অংশটা দেখো, এটাই তোমার বাবার লাশ। এখনো আমার বাবার কোনো স্মৃতি যখন মনে করতে চেষ্টা করি, সবার আগে সেই ছবিটাই ভেসে ওঠে।